বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল শুরু করলে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন। সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। বাংলাদেশে কোনো ট্রেন ঢুকবে না, ঢুকতে পারে না, ইন্ডিয়ান কোনো ট্রেন ঢুকবে না। ব্রতনা সেই ব্যাপারে আমি বলছি না, তবে আমি মনে করি উনি যা বলেছেন সত্য বলেছেন এবং সত্যটা উনি দলীয় ফোরামে। হঠাৎ করেই সরকারের রপ্তানি আয়ের হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলা হয়েছে। এতদিন ইপিবি, কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব। দর্শক, দেশ প্রবাস থেকে দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আবারও কঠিন হুঙ্কার দিয়েছে সেনাপ্রধান, অর্থাৎ এই নতুন নিয়োগ পাওয়া সেনাপ্রধান। তিনি নিয়োগ পাওয়ার পর থেকে আওয়ামী লীগের ক্ষমতায় একটু চিন্তার ভাঁজ, অর্থাৎ তিনি হয়তোবা সরকারের প্রতিটা কথা মেনে নিচ্ছেন না। দর্শক, তিনি যদি এরকম থাকেন, দেখা যাবে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, যেমনটা মনে করা হচ্ছে। তো দর্শক, ভারতীয় ট্রেন বাংলাদেশে ঢুকবে না, এমনটাই বলেছে নতুন সেনাপ্রধান। আমরা দেখব সেই বক্তব্যটি। তার আগে চলুন আমরা রুমিন ফারহানার একটি ভাইরাল বক্তব্য দেখে আসি, যে তিনি বাংলাদেশের ট্রেন সম্পর্কে এবং সেনাবাহিনীর প্রধান সম্পর্কে খুবই গোপন কিছু তথ্য দিয়েছেন, যেই তথ্য সবার জানা উচিত। সেনাপ্রধান তিনি কি বিএনপির লোক? তিনি এমনটাই বলেছেন। তো বাংলাদেশের আরও $23 মিলিয়ন গায়েব হয়েছে, সেটা আমরা দেখব সাকিব স্যারের মুখ থেকে। তো কথা না বাড়িয়ে চলুন ধাপে ধাপে বিস্তারিত দেখে আসি। আপনাদের মির্জা আব্বাস সাহেব বলেছেন গত বছরের 28 অক্টোবর নয়াপল্টনের সমাবেশেই ফলাফল চূড়ান্ত হতো যদি পাল্টা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু সেদিন মৃত্যু ভয়ে পারিনি। বলেছেন আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, গতকাল আপনাদের যে সমাবেশ হয়েছে সেখান থেকে তিনি কথাগুলো বলেছেন মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি, আজকে 15 বছর ধরে আন্দোলন করছি, আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। আব্বাস সাহেব বলেছেন যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই, আমাদের তৈরি হতে হবে। রুমিন ফারহানা, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা তৈরি না তাহলে, মানে তার কথাই মনে হচ্ছে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 28 অক্টোবর আপনাদের ব্যর্থতার দায় সবসময় আপনারা সরকারের উপরে দেন, সরকারের দমন পীড়নের কথা বলেন। আপনারা তাহলে এতদিন সরকারের দমন পীড়নের উপর আপনাদের ব্যর্থতার দায় চাপানোর চেষ্টা করেছেন। 3 মিনিট সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর, 10 বছর ধরি নেই, বিকজ 14 থেকে 24 দীর্ঘ সময়, 10 বছর আমাদের নেতা কর্মীদের উপরে অবর্ণনীয় অত্যাচার হয়েছে। ঘটনা হচ্ছে আমাদের 35 থেকে 40 লক্ষ আসামি করা হয়েছে, 1.5 লক্ষ মামলা দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করা হয়েছে, এক একজনের নামে কয়েকশো করে মামলা দায়ের করা হয়েছে। তারপরেও ফ্যাক্ট রিমেইনস, 3টি নির্বাচন এই সরকার করেছে, যেন তেন প্রকারে করেছে, মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট কেন্দ্রেও যায়নি, কিন্তু সরকার তার ক্ষমতায় অসীন আছে। ফ্যাক্ট রিমেইনস যে শেখ হাসিনার অধীনেই 3টি নির্বাচন হয়েছে, যতই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে থাকুক না কেন। ফ্যাক্ট রিমেইনস দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারেই মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারাগারে যেতে হয়েছে। তার অবস্থা গত 5 বছরে, যে মানুষটি হেঁটে গাড়িতে উঠেছেন তিনি এখন নিজের পায়ে বিছানা থেকে দাঁড়াতে পর্যন্ত পারেন না, এবং বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর তিনি তারতম্য ছিল। এখন ইপিবির হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলার মধ্য দিয়ে এই তারতম্যটার একটা ব্যালেন্স করা হয়েছে। কিন্তু অনেক দিন থেকেই আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হচ্ছে, এই আলোচনাটা আছে। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে এটা করা হচ্ছে, এবং $23 বিলিয়ন যে তারতম্যটা ছিল সেটা অনেক প্রশ্ন তৈরি করেছিল, এবং ব্যবসায়ীদের দিকে এক ধরনের সন্দেহের তীর ছিল যে তারা রপ্তানি করবার পরেও এই টাকাটা দেশে আনেনি, এই টাকাটা বিদেশে পাচার হয়েছে। এখন ইপিবি যখন তাদের হিসাব থেকে $23 বিলিয়ন বাদ দিচ্ছে, তখন ব্যবসায়ীরা আপাতত এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু $23 বিলিয়ন এতদিন কেন বেশি দেখানো হয়েছে? তাহলে একটা হতে পারে সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে, ফলে এতদিন আমরা চলতি হিসাবের যে ঘাটতি দেখতাম, বাস্তবিক অর্থে এই ঘাটতিটা আরও অনেক বেশি। আমরা দেখতাম প্রতি মাসে আমাদের প্রায় 1 বিলিয়ন, কোনো মাসে $1.5 বিলিয়ন ঘাটতি হচ্ছে চলতি হিসাবের। তার মানে এতদিন আসলে এই ঘাটতিটা আরও অনেক বেশি ছিল। সরকার ফুলিয়ে ফাঁপিয়ে রপ্তানি দেখানোর চেষ্টা করেছে, অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে। আমাদের প্রধানমন্ত্রী তো প্রায়ই বলেছেন আমাদের রপ্তানি এত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, এত প্রবৃদ্ধি হয়েছে আমাদের রপ্তানিতে। তার মানে এই সব কিছুই ছিল মিথ্যা কথা, একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো, এক ধরনের বাটপাড়ি, জনগণের সাথে এক ধরনের বাটপাড়ি ছিল এগুলো।
এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, এখন যে গায়েব করে ফেলা হলো ইপিবির হিসাব থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তো এটা পায়নি এবং রাজস্ব বোর্ডের হিসাবেও এটা নাই, কিন্তু ইপিবি এতদিন দেখিয়েছে এটাকে রপ্তানি হিসেবে। তাহলে এটাও হতে পারে রপ্তানি আসলে হয়েছে, কিন্তু এই রপ্তানির টাকাটা দেশে আসেনি। এখন এটাকে ব্যালেন্স করবার জন্য ইপিবি তাদের হিসাব থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছে। যে কোনো একটা হতে পারে। আবার দুটোই হতে পারে, সরকারের অলিগার কিছু ব্যবসায়ীকে সেভ করবার জন্য, তাদের পাচারের টাকাকে জায়েজ করবার জন্য এটা করা হয়ে থাকতে পারে, এবং সরকার এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে যে রপ্তানিটা দেখিয়েছে সেটাকেও অ্যাডজাস্ট করার একটা প্রয়োজন ছিল, সেটাকেও হয়তোবা সরকার এর মধ্য দিয়ে অ্যাডজাস্ট করে ফেলল। প্রথম আলো থেকে একটা রিপোর্ট দেখব আমরা, তারপর পুরো বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার। কারণ একটা দুটো টাকার ব্যাপার তো না, এখানে $23 বিলিয়ন ব্যাপার। $23 বিলিয়ন কীভাবে হঠাৎ করে রাতারাতি আপনি একটা হিসাব থেকে গায়েব করে দিতে পারেন? এবং সবচেয়ে সন্দেহের বিষয় হচ্ছে এই ব্যাপারে কেউই কথা বলছে না। ইপিবির পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক কোনো কথা বলছে না, এনবিআর কোনো কথা বলছে না। এনবিআর এবং কেন্দ্রীয় ব্যাংক যখন কথা বলছে না, তখন স্বাভাবিক তারা বলতে পারে এটা ইপিবির ব্যাপার, তারা তাদের হিসাব থেকে এটাকে গায়েব করে ফেলেছে বা বাদ দিয়েছে, কিন্তু আমাদের হিসাব তো আগের যেটা আমরা দিয়েছি সেটাই আছে। কিন্তু ইপিবির পক্ষ থেকে কেন কথা বলা হচ্ছে না এবং সাংবাদিকদের তারা এড়িয়ে চলছেন? তার মানে নিশ্চয়ই এর ভেতরে কোনো একটা ঘটনা আছে। এবং আরেকবার বলি, এটা $23 বিলিয়ন একটা হিসাব। প্রথম আলো রিপোর্টের হেডলাইন, পণ্য রপ্তানির $23 বিলিয়ন কোথায় গেল? দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2,334 কোটি বা $23.34 বিলিয়ন হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে $9,314 কোটি রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে $6,980 কোটি, তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাবও পাওয়া যায়নি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। $23 বিলিয়ন বেশি গায়েব করে ফেলা হয়েছে এবং কর্তৃপক্ষের ব্যাপারে কোনো কথা বলছে না। ব্যবসায়ী নেতারা বলছেন তারা দীর্ঘদিন ধরে রপ্তানির পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন, শেষ পর্যন্ত সেটি সত্য হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকেরা ভুল বার্তা পেয়েছেন। অ্যাকচুয়ালি নীতি নির্ধারকেরা না জেনে তো এটা করেননি, তারা ভুল বার্তা পাননি, তারা ভুল বার্তা দেবার চেষ্টা করেছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানির হিসাব দেশের লেনদেন ভারসাম্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে প্রভাব ফেলে, সুতরাং এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল, অর্থাৎ সঠিক হিসাবটা আমাদের সামনে আসা দরকার। কিন্তু হঠাৎ করে কেন $23 বিলিয়ন গায়েব করা হলো সেটাও আমাদের জানা দরকার। এই তথ্যটাও আমাদের জানা দরকার, কেন করা হলো, কাদের স্বার্থে করা হলো, এবং এখানে কি কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হলো? যে ব্যবসায়ী রপ্তানি করেছিলেন কিন্তু দেশে টাকা আনেননি, এই টাকাটা তিনি পাচার করেছেন রপ্তানি ব্যবসার আড়ালে, সেটাও হয়ে থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে তো প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা লুকোচুরি কেন করবেন? এদিকে পণ্য রপ্তানির $2,334 কোটি হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান 2-3 বছর ধরে সংস্থাটির রপ্তানির যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানির হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশের রপ্তানি আয় আসছিল না। এ নিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংককে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এবং ইপিবির একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করে ঘাটতি থেকে উদ্ধৃত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেন ভারসাম্য ঘাটতি হচ্ছে $556 কোটি। আরও $556 কোটি ঘাটতি এখন চলতি হিসাবে দেখা যাচ্ছে। ইপিবির তথ্যানুযায়ী গত 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাসে $4,567 কোটি পণ্য রপ্তানি হয়, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে হয়েছিল অ্যাকচুয়ালি $3,631 কোটি রপ্তানি, তার মানে $954 কোটি রপ্তানি কম হয়েছে। হতে পারে এটা আসলেই কম হয়েছে, সরকার বেশি দেখিয়েছে, কিংবা ওই 10 মাসে $954 কোটি বিদেশে পাচার হয়ে গেছে রপ্তানি ব্যবসার আড়ালে। একইভাবে বিদায়ী
2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে 4,747 কোটি ডলারের পণ্য রপ্তানি দেখানো হয়েছিল, ইপিবি দেখিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক বলছে ওই সময় প্রকৃত রপ্তানি হয়েছে 3,367 কোটি ডলার, অর্থাৎ 1,380 কোটি ডলার, 1,380 কোটি ডলার অ্যাকচুয়াল রপ্তানি কম হয়েছে। আবার আগের মতো একই বিষয় হতে পারে, ফুলে ফাঁপিয়ে দেখানো হয়েছে 1,380 কোটি ডলারের রপ্তানি, কিংবা এটা আসলে রপ্তানি হয়েছে কিন্তু দেশে এই টাকাটা আসেনি, টাকাটা পাচার হয়েছে। রপ্তানি তথ্যের গড়মিলের বিষয়ে জানতে গত বৃহস্পতিবার দুপুরে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের দপ্তরে যান প্রথম আলোর এই প্রতিবেদক। সংস্থার একাধিক কর্মকর্তা জানান বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে গেছেন ভাইস চেয়ারম্যান, পরে তার মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে ইপিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশের পণ্য রপ্তানির 84 থেকে 85% তৈরি পোশাক। ইপিবির রপ্তানি পরিসংখ্যান নিয়ে গত 22-23 অর্থ বছরের মাঝামাঝি থেকে সন্দেহ প্রকাশ করতে থাকেন তৈরি পোশাকের রপ্তানিকারকেরা। তারা বলছেন এখন যে হিসাবটা আসছে সেটাই প্রকৃত হিসাব। তারা এটাই বলবেন, কারণ এটাকে প্রকৃত হিসাব দেখাতে পারলে ব্যবসায়ীদের উপর থেকে অভিযোগটা পুরোপুরিভাবে চলে যায়। কিন্তু এতদিন তাহলে সরকার চলতি যে হিসাবটা দেখিয়েছে, চলতি হিসাবের ঘাটতি যেটা দেখিয়েছে, তার চেয়ে ঘাটতি আর অনেক বেশি ছিল। আমরা যে অনেকদিন থেকে বলে আসছি সরকার যে রিজার্ভের কথা বলছে, তাদের রিজার্ভ মজুদ আছে, এটা তো কাগজে কলমের হিসাব। এবং যে ঘাটতিটা এখন বের হচ্ছে, অর্থাৎ 23 বিলিয়ন ডলার রপ্তানি তারা দেখিয়েছে, যেটা আসলে রপ্তানি হয়নি, এখন বলছে এতে ব্যবসায়ীদের ওপর থেকে অভিযোগটা চলে যাচ্ছে। কিন্তু সরকার এখন চলতি হিসাবের যে ঘাটতির হিসাবটা আমাদের সামনে আসবে, সেটাকে কিভাবে ম্যানেজ করবে, সেটা আমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করবে। এবং এখন ইপিবি কিন্তু কোনো কথা বলছে না, ইপিবির চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না, ইপিবির কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন। আমরা যখন বলেছি দেশের অর্থনীতি, দেশের রপ্তানি একটা সংকটের মধ্যে আছে, তখন তারা আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন, তারা কাগজ কলমের এই হিসাব দেখিয়েছেন, কত রপ্তানি হয়েছে সেটা তারা দেখিয়েছেন। এমনকি করোনার মহামারীর মধ্যেও কত রপ্তানি হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও তাদের রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে, এগুলো দেখেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে রপ্তানি তো কমে গেছে, প্রবৃদ্ধি তো অনেক দূরের কথা, রপ্তানি হ্রাস পেয়েছে শতকরা হিসাবে। সারা পৃথিবীতে কি তাই হয়েছে? এখন যদি হিসাব করা যায় তাহলে বাংলাদেশের রপ্তানি পৃথিবীর অন্য যে দেশগুলো রপ্তানি করে, বিশেষ করে তৈরি পোশাক, তাদের চেয়ে অনেক বেশি মাত্রায় কমেছে। এই কারণে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাকে, সরকারের সেই ব্যর্থতাকে। এটা হতে পারে, পাশাপাশি আরেকটা হতে পারে যেটা বিদেশে টাকা পাচারকে জায়েজ করার একটা প্রক্রিয়া। যেটাই হোক না কেন সরকার জনগণের কাছ থেকে আড়াল করবার চেষ্টা করছে আসল তথ্য। তাহলে জনগণ আসল তথ্যটা পাবে কোথায়? দেশের অর্থনীতির আসলে কি অবস্থা? আমাদের এই যে প্রতি মাসে আমাদের চলতি হিসাবের যে ঘাটতি, এই ঘাটতির আসল পরিমাণ কত, এবং আসল পরিমাণটা যদি বের হয় তাহলে আমাদের রিজার্ভের সঠিক পরিমাণটা কত? আপনারা এই গ্রস রিজার্ভ, নেট রিজার্ভ, আইএমএফকে দেখানো রিজার্ভ, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা করা রিজার্ভ, এত কথা বাদ দেন। সত্যিকারের রিজার্ভ কত দেশের সেটা এখন প্রকাশ করতে হবে। কারণ ইপিবি যখন 23 বিলিয়ন ডলার হুট করে একদিন তাদের হিসাব থেকে গায়েব করে ফেলতে পারে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কোনো একদিন হঠাৎ করেই বলে ফেলতে পারে আমাদের হাতে আর কোনো রিজার্ভ নাই, কিংবা আমাদের রিজার্ভ 2 বিলিয়ন ডলার, এতদিন আমরা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি দেখিয়েছি, এখন সেটা আমরা ঠিক করছি, আমরা সেই একটা ভারসাম্য আনছি, যে তারতম্যটা ছিল সেটাকে আমরা ঠিকঠাক করছি। হঠাৎ করে বলে ফেলতে পারে ইপিবি, যদি হঠাৎ করে বলতে পারে 23 বিলিয়ন ডলারের কথা, তাহলে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংকও বলে ফেলতে পারে আমাদের কাছে কোনো রিজার্ভ নাই। সুতরাং আমরা জানতে চাই সঠিক হিসাবটা কি, রিজার্ভের সঠিক হিসাবটা কি। প্রশ্ন আসতেই পারে, কারণ রিজার্ভ নিয়ে যখনই প্রশ্ন করা শুরু করেছে সাংবাদিকরা, তখন থেকেই আপনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করা বন্ধ করে দিয়েছেন। কি হয়েছে? রিজার্ভ কি আদৌ কিছু আছে, নাকি রিজার্ভের মধ্যে ওই ইপিবির মতো 23 বিলিয়ন ডলারের মতো কোন একটা ঘাপলা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই দিনটিতে আমি যখন ভিডিও করছি, বারটি হলো রবিবার, আর তারিখ হলো 2024 সনের জুন মাসের 30 তারিখ। এদিন অর্থনীতির যে আমাদের ভাষা, সেই ভাষায় জুন ক্লোজিং আজকের এই দিনটিতে। আজকে বাজেট পাস হচ্ছে এবং আমরা একটা নতুন অর্থ বছরে ঢুকছি। আর গতকাল 29শে জুন ঢাকা শহরে বিএনপির একটা সমাবেশ ছিল, এবং সমাবেশটা ছিল বেগম জিয়ার মুক্তি এবং তার সুরক্ষা নিয়ে। বলতে গেলে স্মরণকালের সবচেয়ে বিশৃঙ্খল একটি অবস্থার মধ্যে বিএনপি সময় পার করছে। তো এরকম একটি সময়ের মধ্যে একেবারে অল অন এ সার্টেন কোনো রকম
পূর্ব প্রস্তুতি ছাড়া যে অবিস্মরণীয় একটি জনসভা বিএনপি দেশবাসীকে উপহার দিল, এটি যারা সেখানে না গিয়েছেন তারা বুঝতে পারবেন না। স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত এবং যাকে বলা হয় হৃদয়ের সমস্ত অর্ঘ্য ঢেকে দিয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে হাজির হয়েছেন। এখানে অর্ঘ্য ঢেকে দিয়ে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হলো তাদের অনেক বেদনা, অনেক ভয়, অনেক আতঙ্ক, অনেক কষ্ট, এই সবগুলো চাপা দিয়ে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য যেভাবে রাজপথে এই সময়টিতে জড়ো হলেন, এতে প্রমাণিত হয় যে বিএনপি দলটি কত শক্তিশালী, কতটা জনপ্রিয় এবং নেতাকর্মীরা কতটা উজ্জীবিত হতে পারে, কতটা সাহসী হতে পারে, বেপরোয়া হতে পারে। এটা গতকালকের এই অনুষ্ঠানটির মাধ্যমে আবার প্রমাণিত হলো। দ্বিতীয়ত, এটার কাউন্টার সরকার একটি প্ল্যান করার চেষ্টা করেছে। মানে সরকার বলতে সরকারি দল, এখন তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। তো তারা বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠান করেছে এবং সেখানে সীমাহীন বিশৃঙ্খলতা, মঞ্চে দাঁড়িয়ে নেতারা গালাগাল দিচ্ছেন কর্মীদেরকে, কাউকে ব্যানার নামাতে বলছেন, কাউকে বসতে বলছেন, কে কার কথা শুনে। কেউ আকুতি জানাচ্ছেন যে আপনারা যদি এরকম ধরনের কর্মকাণ্ড করেন তাহলে আমাদের তো লজ্জায় আর আমরা মুখ দেখাতে পারছি না। তো সেইভাবে আওয়ামী লীগের অনুষ্ঠান শেষ হলো এবং সেই অনুষ্ঠানটি কাকতালীয়ভাবে, মানে সেখানে বলতে গেলে যে বিশৃঙ্খলতা, যে উপস্থিতি এবং সেখানে যা কিছু ঘটেছে তার সঙ্গে যদি বিএনপির সমাবেশের তুলনা করেন, ইট ওয়াজ এ প্যারেড গ্রাউন্ড। মানে জনগণ ওয়াজের মাহফিলে যেভাবে বসে থাকে কিংবা সেনাবাহিনীর যে প্যারেড হয় সেখানে সবাই যেভাবে কমান্ডে থাকে, একইভাবে বিএনপির সমাবেশটা ছিল এরকম একটা প্যারেড গ্রাউন্ডে। নেতাকর্মীরা সুশৃঙ্খল, স্বেচ্ছায় সুশৃঙ্খল, কাউকে বলতে হয় নাই থামেন থামেন, বসেন বসেন। তো এই যে বিএনপির অন্তর্নিহিত একটা শক্তি, জনপ্রিয়তা, এটি আর কেউ না বুঝলেও আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে। আর বুঝে কারা? আর বুঝে ভারত, খুব ভালো করে বুঝে। এবং তাদের সেই উপলব্ধির কারণে এই দলটিকে নিয়ে আওয়ামী লীগের এবং ভারতের যে মাথা ব্যথা, এটি ক্রমশ বাড়ছে। আওয়ামী লীগের ক্ষমতা যত দীর্ঘায়িত হচ্ছে, আওয়ামী লীগের সভানেত্রী যত বয়স বাড়ছে, নেতা কর্মীরা ক্ষমতার স্বাদ পেতে 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 যখন এখন আত্মকলহ এবং নিজেদের মধ্যে মারপিট এবং চুরি করা সহায় সম্পত্তির ভাগাভাগি করা ছাড়া এই মুহূর্তে তাদের মধ্যে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নেই। এখন তারা যদি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে বিএনপির প্রতি আক্রমণ করতে হবে। এখন সেই আক্রমণ কিভাবে করবে? মামলা করতে হবে, মোকদ্দমা করতে হবে। এই জিনিসগুলো এখন আর খাচ্ছে না এবং এই জিনিসগুলো বিএনপির জন্য গা সওয়া হয়ে গেছে আর আওয়ামী লীগ ক্লান্ত হয়ে গেছে। তাহলে কি করতে হবে? অন্য সব যারা একক ক্ষমতার অধিকারী হয় পৃথিবীতে, তারা সবসময় প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না, দেখতে চায় না, একেবারে বিরুদ্ধবাদী কোনো কথাই শুনতে চায় না। ইটস এ ওয়ান সর্ট অফ ফিউডালিজম, ফ্যাসিজম, ডিক্টেটরশিপ। এই যে তো প্রিয় দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। জনাব গোলাম মোল্লা রনি সাহেবের মুখ থেকে আমরা কিছু প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে আপনি কি বলবেন? আপনার কি বলার আছে অবশ্যই আমাদের কমেন্টে এখনই জানান। এবং দেখলেন রুমিন ফারহানার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছিলেন। তো এ বিষয়ে আপনারা কি বলবেন, কি বলার আছে অবশ্যই এখনই জানিয়ে যান। এবং এই ভিডিওটি কোন জায়গা হতে দেখছেন অবশ্যই সেই জায়গার নাম কমেন্টে লিখে যাবেন এবং জানাবেন যে কোথায় বসে দেখছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।